গল্পের নাম ওয়েডিং ফটোগ্রাফার। গল্পটি লিখেছেন শ্রীলা আচার্য। সৈকতের হোয়াটসঅ্যাপে সকালবেলা পরপর 3টে মেসেজ ঢুকলো। হাই, আমি পিহু। আপনার নম্বরটা সেজুতি দত্তের থেকে পেয়েছি। আপনি তো ওয়েডিং ফটোশ্যুট করেন। আমার দিদির বিয়ে রিসেন্টলি। একটু কথা বলা যাবে? সকালবেলা সৈকতের খুব তাড়া থাকে, অফিসে বেরোতে হবে। এরকম মেসেজ এখন অহরহ আসে, অভ্যস্ত হয়ে গেছে। একবার হোয়াটসঅ্যাপে লেখাগুলোই চোখ বুলিয়ে টাওয়েল নিয়ে বাথরুমে দৌড়ায় সৈকত। স্নান সেরে মায়ের হাতের বিউলির ডাল মাছের মাথা দিয়ে আর আলু পোস্ত খেয়ে সৈকত বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। 10টা 5টার অফিস, সরকারি কেরানি। অফিসের পর দিব্যি ফটোগ্রাফি করে বেড়ায়। অফিসে ঢুকেই রতনের গরম চায়ে চুমুক দিয়ে বসে পড়ে টেবিলে সৈকত। সবে ইয়ার এন্ডিং মিটেছে, কাজের তেমন চাপ নেই। 2টো পা সামনের চেয়ারে তুলে নিজের চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে কিছুক্ষণ বসে থাকে সৈকত। মাথার উপর ফ্যান বেশ জোরেই ঘুরছে। এই গরমে অফিসে ঢুকেই সারা শরীর এলিয়ে যায়। আর না এলিয়ে যাবে কোথায়, যা গরম, প্রাণ তো ওষ্ঠাগত। প্রায় আধ ঘন্টার একটা ছোট ঘুম দিয়ে উঠে বসে সৈকত। আবার সেই নম্বরের মেসেজ। কি হলো, রিপ্লাই দিলেন না? আপনার সাথে কখন কথা বলা যাবে? সৈকত নম্বরটা ইচ্ছে করেই সেভ করে। নম্বর সেভ করে ডিপি দেখে। মেয়েটা সুন্দর দেখতে বটে। সুন্দরী মহিলা তার দিদির বিয়ের জন্য ভালো ফটোগ্রাফার খুঁজছে। তা খুব অল্প বয়স তো লাগছে। তার নিজের বিয়েটাও তো সেরে নিতে পারে। সৈকতের এই ফটোগ্রাফির কথা এখন অফিসেও চাউর হয়ে গেছে। নন্দদা পাশের টেবিল থেকে বলে, এত লোকের বিয়ের ফটো তুলে বেড়াও, তার নিজের বিয়েটা কবে করছো? দূর নন্দদা, একটা মেয়েও পাচ্ছি না। সরকারি চাকুরে ছেলের মেয়ের অভাব? হাসালে ভায়া। অভাব নয়, যখন প্রেম করতাম তখন চাকরি ছিল না, তাই সেগুলো আমায় রিজেক্ট লিস্টে ফেলে দিল, কেউ বা ব্লক লিস্টে। আর এখন চাকরি করি, এখন আর মনের মতন পাচ্ছি না। সেই হয় বুঝলে, প্রাইভেট ফার্মের ছেলেগুলো 25 হলেই ঝুলে পড়ে, আর সরকারি চাকরির ছেলেগুলো 35-এ ছাদনাতলায় যায়। দুঃখ করো না ভাই, পাবে পাবে, ঠিক পাবে। দুপুরে লাঞ্চের পর সৈকত ফোন করে নম্বরটায়। পিহু ফোন তোলে। আমি সৈকত, আপনি আমায় হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন। হ্যাঁ বলুন। আমার দিদির বিয়ে, একটা ভালো ফটোগ্রাফার খুঁজছি। সেজুতি নম্বরটা দিয়েছিল। আপনার সাথে তাহলে কথা বলা যাবে? আমি তো এখন অফিসে, রবিবার আমার ছুটি। আপনি কোথায় থাকেন? আমি বালিগঞ্জ। আপনি? আমি কসবা। ওকে, তাহলে রবিবার কাছাকাছি কোনো কফি শপে বসবেন। আর আপনার যদি কোনো অ্যালবাম থাকে, আপনি যদি সেটা নিয়ে আসেন খুব ভালো হয়। ফোন রেখে সৈকত কাজে বসে। 2-3 দিন কেটে যায়। পিহু আর কোনো মেসেজ করেনি। শনিবার রাতে পিহুর আবার মেসেজ। কি, কাল দেখা হচ্ছে তো? সৈকত ছোট করে একটা উত্তর দেয়। হ্যাঁ। কথা মতো কাছাকাছি একটা সিসিডিতে আসে ওরা। প্রথম সাক্ষাতে পিহু একাই এসেছিল। পিহুকে ছবিতে যা দেখতে, সামনে তার থেকে আরও দারুণ দেখতে। বয়স এই 24-25 হবে, তার বেশি নয়। চোখে নতুন ব্লু ফ্রেমের চশমা, পরনে জিন্স আর টপ, হাতে ফাস্ট ট্র্যাকের বড় ডায়ালের ঘড়ি। ওরা বসে কথা শুরু হয়। ছোট মেয়ে, কিন্তু কথাবার্তা বেশ গুছিয়ে বলে। সৈকতের কিছু অ্যালবাম দেখে পিহুর বেশ পছন্দ হয়েছে। সৈকতের প্যাকেজ 30,000 টাকা থেকে শুরু। এবার কাজের উপর টাকা ধার্য হবে। পিহু ঠিক করে ফেলে সৈকতই ওর দিদির বিয়ের ফটো তুলবে। আপনাকে কত অ্যাডভান্স দিতে হবে? প্রথমে 15,000 দিতে পারেন, তারপর আস্তে আস্তে বাকিটা। আর যদি কাজ বাড়ে তাহলে অ্যাডভান্সও কিছু বাড়তে পারে। পিহু রাজি হয়ে যায় সৈকতের কথায়। বিয়ের ডেট আর কবে শ্যুট হবে সব পরে মেসেজ করে দেবে, এই বলে পিহু ওঠে টেবিল ছেড়ে। পিহু চলে যেতে যেতে সৈকত কিছুক্ষণ পিহুর মুখটা মনে করতে থাকে। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর সৈকতও উঠে পড়ে। রাতে আর তেমন কোনো কথা হয় না ওদের। পরের দিন সকালে পিহু একটা গুড মর্নিং মেসেজ পাঠায় সৈকতের নম্বরে। সৈকতও যেন এটারই অপেক্ষা করছিল। পিহু মেসেজ করলো আগস্টের 7 তারিখে দিদির বিয়ে। সবে মে মাস, ঢের দেরি।
সোমবার আবার অফিসের তাড়া। দুপুরে সৈকত পিহুকে মেসেজ করে প্রি ওয়েডিং ফটোশ্যুটটার কথা বলে। মেসেজ পাবার মিনিট 5 বাদেই পিহুর ফোন আসে। আচ্ছা, এখন বৃষ্টি নেই, আউটডোর শ্যুটগুলো ভালো হবে। আর কদিন বাদেই বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন আর আউটডোর শ্যুট ভালো করে করা যাবে না। ওকে, আমি দেখছি, দিদিকে বলে দিচ্ছি তমজিৎদার সাথে কথা বলে নিয়ে আপনাকে জানিয়ে দিতে। তমজিৎ নামটা শুনেই ঢোক গেলে সৈকত। নামটা খুব শোনা। পিয়ালের বয়ফ্রেন্ডের নাম তমজিৎ শুনেছিলাম না? মনে মনে ভাবে ভুল হতে পারে, দুনিয়ায় এক নাম তো কত লোকেরই হয়। অবশ্য পিহুর দিদির নাম এখনও সৈকত জানে না। পিহুকে জিজ্ঞেস করে, তা আপনার জামাইবাবুর নাম তমজিৎ? হ্যাঁ। আর দিদির নাম? পিয়াল, পিয়াল সেন। সৈকতের বুকের মধ্যে যেন বিশাল বড় একটা ঢেউ আছড়ে পড়ল। কোনো রকমে সামলে নেয় নিজেকে। তার মানে পিহু পিয়ালের বোন? ফোন রেখে সৈকত চুপ করে বসে থাকে। অনেক দিন বাদে পিয়ালের নামটা আবার শুনে সৈকতের মন মেজাজ দুটোই খারাপ করতে লাগে। শেষে কিনা পিয়ালের বিয়ের ছবি ওকে তুলতে হবে। আজ কিছুই ভালো লাগছে না সৈকতের। বাড়ি ফিরে পুরনো ক্যামেরাটা নিয়ে নাড়াঘাঁটা করতে লাগলো সৈকত। কত ছবি রয়েছে পিয়ালের, বিভিন্ন পোজে পিয়ালের ছবি। কোনোটাই কুর্তি সালোয়ারে, কোথাও এলো চুলে, কোথাও আবার বসন্ত উৎসবে, কোথাও দুর্গাপুজোর অষ্টমী। সব কিছুতেই পিয়াল। একটা দিন ছিল যেদিন পিয়ালের ছবি না তুললে ক্যামেরার দুঃখ হতো, আর ক্যামেরাম্যান মন মরা হয়ে বসে থাকতো। ক্যামেরাটা হাতে নিয়ে সৈকত একটু অতীতে ফিরে যায়। ক্যামেরাটা কিনতে যাবার দিন পিয়াল সঙ্গে ছিল। বলা যায় পিয়ালের পছন্দতেই কেনা ক্যামেরাটা। মেয়েটা খালি বলতো, ভালো করে ছবি তোলো, না হলে আর কথা বলবো না। সৈকত সবে তখন ফটোগ্রাফি কোর্সটা শিখছে। হাজার সরকারি চাকরির পরীক্ষা দিয়েও চাকরি জুটছিল না। তখন কিছুটা ঝোঁকের মাথায় ফটোগ্রাফি করার সিদ্ধান্ত নিয়েছিল সৈকত। মা বাবা খুব একটা রাজি ছিল তা নয়, তবে ইয়াং ছেলে রোজগারপাতি তো দরকার। তবে পিয়ালের একটু প্রেস্টিজ ইস্যু হয়েছিল। বলেছিল, আমার সব বান্ধবীদের বয়ফ্রেন্ডরা এত ভালো ভালো চাকরি করে, আর তুমি একটা ভালো চাকরিও জোটাতে পারলে না। শেষে কিনা লোকে বলবে ফটোগ্রাফারের গার্লফ্রেন্ড। একে তো ল্যাদোস কার্তিক, কতবার বলি একটু ফিগারটা ঠিকঠাক করো। ছেলে হবে টল হ্যান্ডসাম, আর তোমায় দেখো এত সুন্দর দেখতে, বুদ্ধি যেন গাইয়াদের মতন। একটু স্মার্ট হতে কি কেউ বারণ করেছে? চোখের কোণ মোছে সৈকত। পিয়াল চলে যাবার পর খুব কেঁদেছিল সৈকত। আচ্ছা, পিয়াল যে বিয়ে করছে, ও কি করে সব ভুলে গেল? নিশ্চয়ই ভুলে গেছে সব, তা না হলে কি বিয়ে করতে পারে? যাকে বিয়ে করছে সে নিশ্চয়ই খুব হাইফাই চাকরি করে, খুব স্মার্ট হ্যান্ডসাম। ক্যামেরাটা হাত থেকে টেবিলে রেখে বিছানায় বসে সৈকত। পিয়ালের বোন আছে শুনেছিলাম। পিহুকে তো কোনো দিন দেখিনি। পিহু তখন পড়াশোনা করত। পিয়ালের থেকে বছর 5 ছোট শুনেছিলাম। তবে পিহুর সাথে যতটুকু কথা হয়েছে, পিহু বেশ ধীরস্থির শান্ত। কিন্তু পিহু কি কিছুই জানে না ওদের সম্পর্কের কথা? সব জেনে কি করে সৈকতকে ফটোগ্রাফির দায়িত্বটা দিল? সে জুতি তো পিয়ালের বান্ধবী, সে জুতিও সব জানত। ও জেনে বুঝে কি করে এটা করল? সে জুতি তো শেষ অবধি সম্পর্কটার অবস্থান জানতো, তাও ও এরকম করল। হাজার প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সৈকতের আশপাশ দিয়ে। রাত অনেক হয়ে আসছে, প্রায় 12টা। হোয়াটসঅ্যাপে মেসেজ ঢোকে, দিদি নেক্সট মান্থে আউটডোর শ্যুটে টাইম দিতে পারবে। তারপর 1 মিনিট পরেই মেসেজ আসে, খাওয়া হয়ে গেছে? সৈকত একটু আনমনা হয়েই লেখে, হ্যাঁ। কি খেলেন? রুটি আর মাছের ঝোল। তা শুনেছি আপনারাও বাঙাল, তার মানে আপনার মাও ভালো রাঁধেন? আমরা বাঙাল সেটা কে বলল? সে না হয় জেনেছি, তাই এত রাতে জেগে কেন? এবার ঘুমাবো, একটু অফিসের কাজ ছিল। আপনি জেগে? আর বলবেন না, আমার একটা নিজের বুটিক আছে, তার প্রচুর মাল ঢুকেছে এই রাত 10টায়। সব চালানের হিসেব মিলিয়ে গোছাতে খুব লেট হয়ে গেল। তারপর আবার দিদির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তেনার কবে সময় হবে। ঠিক আছে, আর জাগিয়ে রাখবো না, ঘুমান, কাল কথা হবে।
সকালবেলা সৈকতের ফোনে পিহুর মেসেজ, গুড মর্নিং। সৈকত মেসেজটা দেখে রিপ্লাই দিল। চট করে কাউকে রিপ্লাইও দেয় না। আজ কেন জানে না রিপ্লাই দিতে ইচ্ছে হলো। রিপ্লাই দেওয়ার সাথে সাথে পিহুর মেসেজ, ঘুম হলো? হ্যাঁ, আপনার? একদম টান টান ঘুম হয়েছে। আপনার সাথে কথা হবার পর সেই যে ঘুমিয়েছি, এই একটু আগে ঘুম ভাঙল। একদম ফ্রেশ মুড। তা নয় বুঝলাম, তা বাড়িতে তো বিয়ে তোড়জোড় চলছে, আপনার আবার বুটিক, তার মানে আপনি তো বেশি ব্যস্ত। কি করি বলুন, ফ্যাশন ডিজাইনিং পড়ে নিজের বুটিক খুললাম। আসলে দিদি অনেক বেশি ফ্যাশনেবল, আমার ডিজাইন ওর কাছে কিছুই না। আচ্ছা, এখন উঠি, কাল রাতের মালগুলো গোডাউন থেকে দোকানে পাঠাতে হবে। টাটা। সৈকতের কথা বলতে বেশ লাগছিল। পিহুর মেসেজ বন্ধ হবার পর সৈকত কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ গড়িয়ে উঠে বসে। অফিসে বেরোতে তার আগে একটু বাজার সারতে হবে। বাবার বয়স হচ্ছে, আর পারে না। তাছাড়া সৈকতের দোকান বাজার করতে ভালোই লাগে। বাজার থেকে ফিরে স্নান সেরে অফিসে বের হয়। অফিসে কাজের ফাঁকে টুকটাক হোয়াটসঅ্যাপ ফেসবুক চলতে থাকে। দুপুরে লাঞ্চ ব্রেকের পর দেখে পিহুর মেসেজ। কি লাঞ্চ হলো? সৈকতের মুখে এক চিলতে হাসি। হ্যাঁ হয়েছে, আপনার? দোকানে আসার সময় খেয়েই আসি, এখন আর লাঞ্চের দরকার পড়ে না। পিহু একটা ছবি পাঠায়, সাদা গোলাপি কম্বিনেশনের একটা শাড়ি। নিজেই পরে ছবিটা তুলেছে, সেলফি। দেখুন তো ঠিকঠাক কি না। সৈকত এক পলক দেখেই যেন প্রেমে পড়ে যাবার জোগাড়। খুব সুন্দর লাগছে। কি হলো বলুন? ঠিক আছে, সুন্দর লাগছে। এটা আমার নিউ সামার কালেকশন। ওকে, এখন বাই, কাস্টমার এসেছে। সৈকতের চোখে এখনও পিহুর ছবিটা ভাসছে। হোয়াটসঅ্যাপ খুলে ছবিটাই দেখছে। বিকেল 5:30। অফিস থেকে বেরিয়ে বাস ধরবে, ঠিক রাস্তার উল্টো দিকে দেখে পিহু একটা ওলাওয়ালাকে কিছু বলছে। সৈকত ওর দিকে তাকিয়ে নিজেই ডাক দেয়, এই যে পিহু ম্যাডাম, এদিকে কোথায়? এদিকে আসুন না, কিছু শুনতে পাচ্ছি না। সৈকত রাস্তা পার হয়ে পিহুর সামনে দাঁড়ায়। কোথায় এসেছিলেন? এই একজন ডিজাইনারের কাছে 4টে শাড়ির অর্ডার ছিল, সেইগুলো নিতে এসেছিলাম। ওলাটা বুক করেছিলাম, ওর দুম করে গাড়ি স্টার্ট নিচ্ছে না, তাই বাধ্য হয়ে নেমে গেলাম। ওলা করে আর যাওয়া যাবে না। সৈকত বলল, খুব অসুবিধা না হলে বাসে যেতে পারো, তবে তোমার শাড়িগুলো যদি নষ্ট হয়ে যায় এটাই ভয়। আসলে যা ভিড় হয় এদিককার বাসে। দুজনে একসাথে বাসে ওঠে। ভিড় বাসে কোনো রকমে পাশাপাশি দুটো সিট পেয়ে যায় দুজনে। মেয়েদের চিরাচরিত নিয়ম জানালার ধারে বসা। পিহুও তাই বসলো পাশে সৈকত। বাসটা রবীন্দ্র সদনের কাছে আসতে পিহু বলল, চলুন একটু ঘুরে আসি। সৈকত একটু ঘাবড়ে বলে, কোথায়? নন্দনে একটা আর্ট অ্যান্ড ক্রাফটের এক্সিবিশন চলছে, চলুন একটু দেখে আসি। সৈকত প্রথমে একটু ভেবে নিয়ে বলল, চলুন ঘুরেই আসি। পিহু আর সৈকত নন্দনের ভিতরে ঢোকে। আপনার দোকানে এখন কে আছে? একজন কর্মচারী আছে, আমি না থাকলে সে সামলে নেয়। বিকেলে মা একটু এসে বসে। এখন তো 6টা বেজে গেছে, মা থাকে এখন। ব্যবসা ভালোই চালান তাহলে? এই তো 1 বছর হলো ওপেন করেছি, মোটামুটি ভালোই চলছে তো দেখছি। এক্সিবিশন দেখে ওরা একটু নন্দনের ভিতরে বসে। উইকডেজ, ছুটির দিনের থেকে বেশ ফাঁকা। ওরা বসে গল্প করতে শুরু করে। গল্পের আগাগোড়া দিদির বিয়েরই, কি কি কেনা হয়েছে, কি কি কেনা বাকি, বাড়ির ক্যাটারার কে হবে, মেনু কি, কোথায় ম্যারেজ হল ভাড়া করা হচ্ছে, এইসব নিয়ে বাড়িতে বিশাল তোড়জোড়। পিহু একটু বেশি কথা বলে, পিয়াল একটু চুপচাপ ছিল। তবে পিহু অনেক সহজ সরল, মন খুলে কথা বলে, প্রাণ খুলে হাসে। সৈকত অনেকক্ষণ ধরে পিহুর কথা শুনতে শুনতে নিজেই হঠাৎ জিজ্ঞেস করে বসে, পিহু, পিয়াল কেমন আছে? পিহুর হাসিটা কিছুটা ম্লান হয়ে আসে। সৈকতের দিকে তাকিয়ে উত্তর দেয়, দিদি ভালো আছে সৈকতদা, তুমি কেমন আছো? এক মুহূর্তে আপনি থেকে তুমিতে নেমে আসে সম্পর্কটা। নীরবতা ভাঙে সৈকতই। আমি তো ভালোই আছি। তোমার দিদির বিয়ের জন্য শেষ পর্যন্ত আমাকে কেন ফটোগ্রাফার চয়েস করলে? সত্যি বলি,
তোমায় ফটোগ্রাফার করা হবে সেটা কল্পনাতেও ছিল না। কোনো দিন তোমার সাথে আমার পরিচয় ছিল না। ইচ্ছে করে তোমায় কষ্ট দেবার জন্য এটা করিনি। যদি বলি নিজের জন্য করেছি। নিজের জন্য মানে? তোমায় খুব ভালোবাসি সৈকতদা। দিদি আর তোমার রিলেশন খুব ভালো ছিল এটা জানতাম। তখন আমি এখানে থাকতাম না, ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ফ্যাশন ডিজাইনিং পড়তে। বাড়িতে এলে দেখতাম দিদি তোমার সাথে ফোনে গল্প করত, তোমার সাথে দেখা করতো, সেটা বুঝতাম। তুমি দিদির কত সুন্দর ছবি তুলে দিতে। সেজু দিদি আর দিদি ওই নিয়ে আলোচনা করত। তোমার ক্যামেরাটা দিদি একবার বাড়িতে এনেছিল, সেদিন তোমায় প্রথম দেখেছিলাম। তুমি আমায় এই কথাগুলো বলছো কেন? সৈকতদা, আমি তোমায় ভালোবাসি। তোমার ছবি দেখে প্রথমে প্রেমে পড়েছিলাম, কিন্তু তোমার আর দিদির সম্পর্কে কোনো ক্ষতি করতে চাইনি। যখন কলকাতাতে ফিরলাম, এসে শুনলাম তোমার আর দিদির ব্রেকআপ হয়ে গেছে। কেন, কী জন্য কিছুই বুঝলাম না। দিদির সাথে তমজিদ্দার বিয়ে, আকাশ থেকে পড়েছিলাম। খুব দুঃখ হয়েছিল জানো। শুধু ওর জন্য তোমার ফোন নম্বর সেভ করে রেখেও কোনো দিন কথা বলিনি। যদি তোমার চোখের দিকে তাকাতে না পারি। সৈকত কি বলবে বুঝে উঠতে পারে না। পিহু সৈকতের হাতটা ধরে বলে, অনেক কষ্টে তোমার সাথে যোগাযোগ করেছি, প্লিজ ফিরিয়ে দিও না। সৈকত শুধু একটাই কথা বলে, পিহু আমায় একটু সময় দাও, আমার সব গুলিয়ে যাচ্ছে। পিয়ালে চলে যাবার পর কোনো রিলেশনে যেতে পারিনি। শুধু ভেবেছি কি হবে। পিহুর ডেসপারেট মেয়ের মতন সৈকতের বুকের কাছে নিজেকে নিয়ে আসে। সৈকতের হাত দুটো নিজের হাতে নিয়ে পিছনে আটকে ঠোঁটটা চেপে ধরে। রাতের আলো স্পষ্ট। আলো আধারিতে পিহু প্রাণপণে সৈকতকে চুমুতে ভরিয়ে দিচ্ছে। সৈকত যেন কেমন নিজেকে ছেড়ে দেয় পিহুর কাছে। পিহুর স্পর্শটা খুব ভালো লাগছে। পিহুর জিভের স্বাদটা খুব কাছে টানছে সৈকতকে। সৈকত নিজের হাত দুটো ছাড়িয়ে পিহুকে আরও জোরে চেপে ধরে। পিহুর ঊর্ধ্বাংশে সুতির হালকা টপের বোতামগুলো খুলে দিয়ে পিহুর নরম বুকে মুখ ঘষতে থাকে। পিহুর নিঃশ্বাস সৈকতের যেন খুব কাছের ফিল করাচ্ছে। অনেক দিনে চাপা ভালোবাসা আজ মুক্তি পেয়েছে পিহুর শরীরে। কোনো বাঁধন মানছে না আজ পিহুর শরীর। সবটা আজ সৈকতের জন্য। সৈকত আস্তে করে নিজেকে সরিয়ে আনে পিহুর থেকে। পিহুকে নিজের বুকের মধ্যে জাপটে ধরে কিছুক্ষণ শান্ত করে পিহুকে। পিহু, একটু শান্ত হও, আমি আছি তোমার কাছে, কোথাও যাইনি। চোখ খোলো পিহু, চলো এবার বাড়ি যেতে হবে। সেই সকালে অফিসে বেরিয়েছি, খিদেও তো পেয়েছে নাকি? তোমার চুমুতে কিছুটা পেট ভরেছে ঠিকই, কিন্তু এবার সত্যি কিছু খেতে হবে। চলো আগে কিছু খেয়ে নিই। পিহুর চোখে জল। আমি তোমায় খুব ভালোবাসি সৈকতদা, আমায় ফিরিয়ে দিও না। আমি জানি না দিদি কেন তোমায় ছেড়ে তমজিদ্দাকে বিয়ে করছে, কিন্তু আজ না বললে আর বলতেই পারতাম না। ভগবান যেন আজকের দিনটা রেখেছিল তোমায় বলার জন্য, না হলে তোমার সাথে কি করে এইভাবে দেখা হতো। ঠিক আছে, এবার পিহুরানি শান্ত হও। তোমার দিদি খুব রাগী ছিল, তা তুমিও কি খুব রাগী? আমায় দিদির মতো মনে হলো। না থাক, পিয়াল ভালো থাকুক, এটাই চাই। তবে পিহু, এত তাড়াহুড়ো করে সম্পর্ক হয় না, একটু ধৈর্য ধরো। পিহুর ফোন বাজছে। হ্যাঁ দিদি বল। তুই কোথায়? আমি একটু কাজে এসেছি। স্পিকারে সৈকত পিয়ালের গলাটা এতদিন পর শুনে একটু অন্যমনস্ক হয়ে গেল। পিহুকে কাছের একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওরা কিছু খেয়ে পিহুকে বাড়িতে পৌঁছে দিতে যায় সৈকত। পিহু বাড়ি ঢুকে ফ্রেশ হতেই দেখে সৈকতের মিসড কল। পিহু ফোন করে, পিহু একটা কথা বলি, একটু মন দিয়ে শোনো। দেখো, এই সম্পর্ক হলে দুটো বাড়ির ক্ষতি। পিয়ালের সাথে আমার সম্পর্ক ঠিক কতটা গভীরভাবে ছিল সেটা তুমি জানো না। আর জেনে কি হবে? তোমার জানা দরকার। পিয়াল আমার বিবাহিত স্ত্রী। পিহু ফোন ধরে নিরুত্তর। পিহু ফোন ধরে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। এ কি বলছে সৈকতদা? দিদি আর ও দুজন স্বামী স্ত্রী? নিজের মনকে শক্ত করে বলে, না, হতে পারে না, এ কী করে সম্ভব? দিদি কি করে তমজিদ্দাকে বিয়ে করছে? এত সহজে একটা সম্পর্ক ভেঙে আর একটা সম্পর্কে দিদি ঢুকে পড়তে পারে? এ বিশ্বাস হয় না পিহুর।
সৈকত ফোনের ওপার থেকে বলতে থাকে, পিহু শুনছ? প্লিজ আমায় ভুল বুঝো না, আমি তোমায় হার্ট করতে চাইনি, কিন্তু সত্যিটা না বললে খুব খারাপ হতে পারে, এই আশঙ্কাতেই আগেই বলে দিলাম। তুমি খুব ভালো মেয়ে পিহু। কি হলো, কিছু তো বলো। কি বলবো? তোমাদের কি এমন হলো? সব বলবো। এতদিন সব নিজের মধ্যে চেপে রেখেছিলাম, কেউ জানতো না। কাল যদি একবার দেখা করো খুব উপকার হয়, সব বলবো তোমায়। ঠিক আছে, তুমি বলো কাল কোথায় কখন দেখা করবে? কাল সাউথ সিটি মলে ঠিক দুপুর 12টা। আমি অফিস ছুটি নিয়ে নেব কাল। এবার ঘুমাও। পরের দিন সকাল 10টা থেকে পিহু তাড়া লেগেছে। বাড়িতে বলেই দিয়েছে আজ বুটিক খুলবে না, ওর কিছু ব্যক্তিগত কাজ আছে। বেলা 12টায় পিহু পৌঁছায় সাউথ সিটিতে। এমনিতে ঝাঁচকচকে মল, পিহুর খুব পছন্দের জায়গা। গেটের কাছে এসে সৈকতকে ফোন করতেই সৈকত জানায় সে এসে গেছে। ভেতরে ঢুকে সামনেই দাঁড়িয়ে আছে। পিহু ভিতরে ঢুকতেই সৈকতকে দেখতে পায়। পিহু আজ একটা নীল সালোয়ার পরে এসেছে, কানে সিলভার ঝোলা দুল, নাকে সিলভার নাকছাবি। পিহু পিয়ালের থেকে ঢের সুন্দরী, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে দেখলে কেউ প্রেম প্রত্যাখ্যান করতে পারবে না। হাসি মুখে সৈকত পিহুর দিকে তাকায়। চলো পিহু, আমরা একটু বসে কথা বলি। হ্যাং আউটের একটা টেবিলে দুজনে বসে। দুটো কোল্ড কফি আর দুটো সাবওয়ে স্যান্ডউইচ নিয়ে বসে ওরা। কথা শুরু হয়। সৈকত বলতে শুরু করে, পিয়ালের সাথে আলাপ কলেজের লাস্ট ইয়ারের একদম শেষ দিকে। কলেজের কিছু প্রোগ্রামে ওর নাম দেখে ভালো লেগেছিল। আলাপ হয়, বন্ধুত্ব বাড়ে। তখনও প্রেম পর্যায়ে ভালোবাসা এই অবধি কিছুই গড়ায়নি। কলেজ শেষ হবার পর ভালোই আড্ডা চলতো আমাদের বন্ধুদের। আমি আর পিয়ালও সেই আড্ডায় ভালোই যোগ দিতাম। সেইখান থেকে আমাদের সম্পর্ক শুরু। বেশ ভালোই চলছিল সম্পর্কটা। তখন আমি ফটোগ্রাফিটা সবেমাত্র শুরু করেছি। পিয়াল প্রিন্টিং টেকনোলজি নিয়ে পড়তে গেল। আমি কেমিস্ট্রিতে এমএসসি পড়া শুরু করলাম। ও বাইরে থাকতো, আমি কলকাতাতে। লং ডিস্টেন্স রিলেশনশিপ চলছিল দুজনের। বছর দুয়েক এভাবেই কাটলো। পড়া শেষ, ও চাকরি পেয়ে গেল। আমার ফটোগ্রাফির ক্যারিয়ার হু হু করে বাড়ছে তখন। ওর প্রথম পোস্টিং হলো মুম্বাই। ওকে চলে যেতে হবে। খুব মন খারাপ করেছিল দুজনের, কিন্তু কেরিয়ার বলে কথা, ঠিক হলো আমি যাব ওর সঙ্গে। বাড়িতে কেউ জানতে পারল না। ফ্লাইটের দুটো টিকিটের একটা আমার কাছে ছিল, মনে আছে। পুজোর পর পৌঁছলাম মুম্বাই। ও থাকার জন্য একটা ফ্ল্যাট ঠিক করা হয়েছিল। আমাদের দুজনের কমন ফ্রেন্ড রূপসা ঠিক করে দিয়েছিল ফ্ল্যাটটা। রূপসাও মুম্বাইতেই থাকে তখন চাকরি সূত্রে। 3-4 দিন ধরে ফ্ল্যাটটা গুছিয়ে আমি ফিরে আসব। পিয়ালের খুব মন খারাপ, চোখ ভর্তি জল। ওর চোখের জল আমি দেখতে পারতাম না। খুব কাছের হয়ে গিয়েছিলাম আমরা। সারা রাত আমরা দুজনে মনে হয় দুজনকে এক মুহূর্তের জন্যও ছাড়িনি। শুধু ওকে ভালোবেসেছিলাম প্রাণ মন দিয়ে। সৈকতের চোখ বন্ধ হয়ে আসছে। তারপর কি হলো? তারপর পরের দিন আমি ফিরে এলাম। এরপর থেকে আমি প্রায়ই মুম্বাই চলে যেতাম। পিয়াল এলে আমরা আমাদের গড়িয়ার ফ্ল্যাটে দেখা করতাম। পিহু লুকোবো না, আমরা খুব ইজিভাবেই সেক্সুয়াল রিলেশন করতাম। প্রবলেমটা কি হলো? প্রবলেম হলো এটাই যে আমি কোনো দিন বাবা হতে পারবো না। সেটাই পিয়াল মানতে পারেনি। হোয়াট? পিয়ালই একদিন কথাটা তুলল। সৈকত, আমরা এইভাবে সেক্সুয়াল রিলেশন করছি, সব দিন তো প্রিকশন নিই না। এতদিনে তো কনসেপ্ট করে যাওয়ার কথা। কথাটা আমার মাথাতে কোনো দিন আসেনি। পিয়াল বলল, আমাদের একবার কিছু টেস্ট করানো দরকার। পিয়াল হঠাৎ টেস্ট অবধি চলে গেল। আমি একটু ঘাবড়েই গেলাম। আমার কোনো সমস্যার সম্বন্ধে আমি ওয়াকিবহাল ছিলাম না। পিয়ালের জোড়াজুড়িতে শেষমেশ টেস্ট করানো হলো। টেস্টে দেখা গেল আমার স্পাম কাউন্ট কম, এতটাই কম যে আমি কোনো দিন বাবা হতে পারবো না। কিন্তু ততদিনে আমরা রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলেছিলাম। আসলে পিয়ালকে তো আমার থেকে তুমি বেশি জানো। ও সব কিছুতেই হুট করে ডিসিশন নেয়। বলেছিলাম বাড়ির লোকেদের বলে এগুই। ও সোনার মেয়ে নয়। আর ওকে এতটাই ভালোবাসতাম, ওর কথা উপেক্ষা করার মতন ক্ষমতা আমার ছিল না। আমি চাই ও ভালো থাকুক। আমি বলি, তুমি প্লিজ আমায় নিয়ে কিছু ভেবো না।
আমি এই রকমভাবে ভালো আছি। তুমি আমায় কতটা ভালোবাসো কাল সেটা স্পষ্ট বুঝতে পেরেছি। আমি তোমার কোনো ক্ষতি চাই না। বেকার কেন আমার মতন একটা অসম্পূর্ণ একজন পুরুষের সাথে নিজেকে জড়াবে, যেখানে তুমি অসম্পূর্ণ থাকবে চিরকাল। আমি এই কারণেই কোনো সম্পর্কে এগোই না, এগোতে চাইও না। তবে এটা বলতে পারি, তুমি খুব ভালো মেয়ে পিহু। কাল তোমার ভালোবাসার যতটুকু ছোঁয়া পেয়েছি, তাতে এটুকু বলতে পারি। পিয়ালো মনে হয় এত কাছের করে নেয়নি এত সহজভাবে। তোমার জীবন আমি নষ্ট হতে দিতে পারি না। তোমাদের আইনত ডিভোর্সও তো হয়নি, তাহলে দিদি বিয়ে করছে কি করে? আমি কোনো দিন পিয়ালের কোনো ক্ষতি করব না, আমি কোনো দাবিও দেখাবো না, সেটাও জানে। আমি ওর এক কথায় ওকে মুক্ত করে দিয়েছিলাম। কোনো ঝগড়া অশান্তি ছাড়াই আমি ওকে নতুন জীবনে ফিরে যেতে বলেছিলাম। ও সম্পূর্ণ নারী হতে চায়, আমি ওকে কোনো দিন সম্পূর্ণ করতে পারবো না। আচ্ছা, এরপরও যদি বলি আমি তোমায় ভালোবাসি? পিহু, সব শুনেছ। যাও, এবার লক্ষ্মী মেয়ের মতন বাড়ি যাও। না, আমি তোমাকে ভালোবাসি। যাকে ভালোবাসবো তার ভালোটাও আমার, তার খারাপটাও আমার। পিহু, সব সময় জোর করে সম্পর্ক হয় না। আমার সাথে এগোলে মাতৃত্বের সুখ তুমি কোনো দিন পাবে না। কি দরকার এত সুন্দর জীবনটাকে নষ্ট করার? দিদিকে দেখছো তো? দেখো, আমি প্রথম তোমায় যেদিন দিদির সাথে দেখেছিলাম, সেদিন আমি জানতাম না তোমার দিদির কি সম্পর্ক। শুধু জানতাম তুমি দিদির বন্ধু। তোমায় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। আমায় ফিরিয়ে দিও না সৈকতদা। পিহুর করুণ চোখ দুটোর দিকে তাকালে বড্ড মায়া লাগে। চোখ দুটো জলে ভরে গেছে, গাল বেয়ে জল পড়ছে। সৈকত পিয়ালকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু পিহুর মতন এত কাছের করে কেউ ভালোবাসেনি। এতদিন পর সৈকত যেন সত্যি করে ভালোবাসাকে উপলব্ধি করতে পারছে। এক মুহূর্তের জন্য সৈকত পিহুর দিকে তাকিয়ে ভালোবাসায় জড়িয়ে পড়ে। পিহুর হাত দুটো ধরে, পারবে আমার অক্ষমতাকে মানিয়ে নিতে? যাকে ভালোবাসি তার খারাপ ভালো সব আমার। পারবে আমায় বিয়ে করতে? পিহুর মুখে এক ঝলকে হাসি ফুটে ওঠে। এক্ষুনি বিয়ে করতে হবে বলো? আমি এখনই রাজি। না পিহু, আগে বাড়িতে সব জানাও। তারা যদি মেনে নেয় তবে আমি নিশ্চয়ই তোমায় বিয়ে করব। পিহু আর সৈকত আজ সারাদিন একসাথে, প্রচুর গল্প, প্রচুর কথা। বাড়ি ফেরার সময় সৈকত একটু মনমরা। দেখো পিহু, বাড়িতে সব সত্যি বলবে। পিহু বাড়ি ঢুকে সোজা মায়ের ঘরে। মা, তোমার সাথে কিছু কথা ছিল। পিয়ালও সেই ঘরে উপস্থিত। দিদি, তুইও থাক। মা, আমি সৈকতদাকে বিয়ে করব। পিয়াল চোখ কপালে তুলে, কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যদি তাই ভাবিস তাই। আমি থাকতে তোকে এই সম্পর্ক কোনো দিন করতে দেব না। ওর এত বড় আস্পর্ধা হয় কি করে আমার বোনের সাথে বিয়ে করার কথা ভাবে? নো নেভার। পিহু, আমি এই বিয়ে হতে দেব না। পিয়াল বেশ উচ্চস্বরেই চেঁচিয়ে ওঠে। পিহু, এই ভুল করিস না। তুই সৈকতের ব্যাপারে কিছুই জানিস না। তুই কি করে ভাবলি আমি কাউকে না জেনে দুম করে বিয়ের ডিসিশন নিয়ে নেব? আমায় কি এতটাই নির্বুদ্ধি মনে হয় তোর? তাহলে তুই কথাটা বললি কি করে? দুই মেয়ের এহনো ঝগড়াতে শেফালি সেন এবার নাক গলাতে বাধ্য হন। আচ্ছা, সৈকত মানে পিয়ালের সাথে পড়তো যে সৈকত? পিহু উত্তর দেয়, হ্যাঁ মা। এই ছেলেটা কি রে? একসময় পিয়ালের মুখ থেকেই শুনেছিলাম পিয়ালকে নাকি সে ভালোবাসে। আজ বলছিস তুই ওকে বিয়ে করবি। এদিকে পিয়াল মাথা গরম করছে। বলি কি হচ্ছে এটা? শেষে আমার বাড়িতে এইসব নোংরামো? আমি দুজনকেই বলছি, এমন কিছু করিস না যাতে তোদের বাবা অপমানিত হন। কি ব্যাপার পিহু? পিহু বলতে শুরু করে সমস্ত ঘটনা। মা, দিদি সৈকতদাকে ভালোবাসতো। ওরা বিয়ে করবে ঠিক করেছিল, কিন্তু সৈকতদা কোনো দিন বাবা হতে পারবে না। ওর সন্তান উৎপাদক ক্ষমতা খুবই কম। শুধু এই কারণে দিদি সৈকতদার মতন একটা ছেলের সাথে সম্পর্ক ভেঙে দেয়। মা, আমি সৈকতদাকে ভালোবাসি। আমি প্রথমে জানতাম না সৈকতদার সাথে দিদির কী রিলেশন, পরে জানতে পারি।
তাই নিজের ভাবনাকে নিজের মধ্যেই রেখে দিয়েছিলাম। কিন্তু দিদি যখন তমজিদ্দাকে বিয়ে করছে, তাহলে আমি কি পারি না আমার ভালোবাসাকে ফিরে পেতে? শেফালি দেবী কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারছেন না। দুই মেয়েই স্বাবলম্বী, দুই মেয়েই বিচক্ষণ। বড় মেয়ে ভালোবেসে বিয়ে করছে, তাই ছোট মেয়ের ভালোবাসাকেও মানা উচিত। ঠিক আছে, আমি ভেবে দেখব। এই বলে শেফালি দেবী চলে যান। রাতের খাবারের পর শেফালি দেবী আসে পিহুর ঘরে। পিহু তখন বুটিকের কিছু ডিজাইন নিয়ে ব্যস্ত ছিল। মাকে দেখে কাজ রেখে বলে, এসো মা। মা বসলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে পিহু। কতদিন মাথায় বিলি কেটে দাওনি? মা বিলি কাটতে শুরু করে। দেখ পিহু, আমাদের সমাজ খুব কঠিন। এমন একজনকে ভালোবাসলি যে কিনা সন্তানের পিতা হতে পারবে না। তুই কি জানিস আজও আমাদের সমাজে বাচ্চা না হওয়ার দায় শুধু মেয়েদের উপরেই বর্তায়? লোকজন তোর উপর আঙুল তুলবে, তোকে খারাপ বলবে। পারবি সেই দিনগুলোকে সহ্য করতে? খুব সহজ নয় রে পিহু। আত্মীয় স্বজন সবার কাছে ছোট হবি, তোকে কেউ শুভ কাজে ডাকবে না। বাঁজা শব্দটা কানে নিয়ে ঘুরতে হবে। খুব কঠিন শোনা আমার। দিদি যদি তাকে ভালোবেসেও সরে আসতে পারে, তুই কেন সেই পথেই পা দিচ্ছিস? ভুলে যা সৈকতকে। না মা, ভুলতে পারবো না। অনেক চেষ্টা করেছি। প্রথম দেখায় যাকে ভালোবেসেছি, কি করে ভুলবো তাকে? মা, আমরা বিয়ে করে একটা বাচ্চা দত্তক নিতে পারি। এখন তো টেস্ট টিউব বেবি হয়, ইনভিট্রো ফার্টিলাইজেশন বলে। আমি আমার সন্তানেরই মা হতে পারবো। সেটা খুব সহজ নয় রে মা। জানি মা, তাই বলে কাউকে মন থেকে ভালোবেসে তাকে নিজের স্বার্থের জন্য দূরে সরিয়ে দেব? এটা কি ঠিক? মা, আমি সৈকতদাকে খুব ভালোবাসি। আমি ও সব মানতে পারবো। তুমি শুধু পাশে থেকো মা। আমি সৈকতদাকে প্রথম দিন থেকে ভালোবাসি, শুধু দিদির জন্য কোনো দিন কিছু বলিনি। আজ দিদি যখন তমজিদ্দাকে নিয়ে ভালো আছে, আমি কেন আমার ভালোবাসার মানুষটার সাথে ভালো থাকতে পারবো না? মেনে নাও মা। আর সৈকতদার প্রবলেম শুধু আমি তুমি দিদিই জানলাম। আর কাউকে কোনো দিন কিছু বলো না। আমি চাই না ওকে কেউ ছোট করুক। আমি খুব ভালো থাকবো। দেখো, দেখ পিহু, তুই নিজেই স্বাবলম্বী, প্রাপ্তবয়স্ক। তোকে আটকানোর মতন আমার কাছে কোনো কিছু নেই। শুধু চাই তোরা দুই বোন সুখে থাক। আমরা মা বাবা কি তোদের কষ্ট দেখতে পারি বল? আমি অন্য কাউকে বিয়ে করলে সুখী হব না। ঠিক আছে, কাল বাড়িতে আমি কথা বলছি। পরের দিন সকালে শেফালি দেবী পিহুর বাবাকে জানায় ছোট মেয়ের কথা। সৈকতকে দেখে অপছন্দের কিছু নেই। সরকারি চাকরি, নামী ফটোগ্রাফার, আভিজাত্য আছে, বনেদি পরিবার। দুই বাড়ির কথা হয়, দুই বাড়ি বিয়েতে রাজি। আজ পিহু আর সৈকতের শপিং করতে যাবার কথা। পিয়াল কিন্তু মন থেকে একদমই খুশি নয়। নিজেই বলল, আজ আমি তোর সাথে যাব। তাড়াহুড়োতে কি শপিং করবি? পিহু আর পিয়াল একসাথে বেরোলো। কেনাকাটা চলছে। সৈকত আজ অন্য মানুষ। পিহুকে সে চোখে হারায়। বেনারসি থেকে গায়ে হলুদের শাড়ি সব কিছুই এক্সক্লুসিভ, এমনকি গয়না কেনার ব্যাপারেও। পিয়াল সারা রাস্তা লক্ষ্য করেছে সৈকত একবারের জন্য পিহুর হাত ছাড়েনি। পিহু আজ খুব খুশি। এমনকি হোটেলে খেতে ঢুকে পিহুর মুখে চুলটা আলগাভাবে পড়েছিল। একে একটু হাই পাওয়ারের চশমা। সৈকত সযত্নে ওর চুল সরিয়ে দিচ্ছে। সৈকত যেন পিয়ালকে দেখতেও পাচ্ছে না। পিয়াল আর থাকতে না পেরে একটু উত্তেজিত হয়েই বলে ওঠে, সৈকত, তুমি কি আমায় দেখেও দেখতে পাচ্ছ না? কেন পাবো না পিয়াল? তুমি এরকম রেগে যাচ্ছ কেন? তোমার মনে হয় মনে নেই আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম। স্টিল নাও আই অ্যাম ইয়োর ওয়াইফ। আজ সেটা মনে পড়লো? তমজিতের সাথে যখন বিয়ে করছো সেদিন মনে পড়েনি? শোনো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে পিহুর বেলায় চুপ করে থাকবো এটা হয় না। পিহু বোঝে দিদি এমনি আসেনি আজ। প্লিজ দিদি, আজ ঝগড়া করিস না। আমি সব জানি। দেখ দিদি, আমরা খুব ভালো আছি। তুই তমজিদ্দার সাথে ভালো থাক, আমরা এটাই চাই। তোদের রেজিস্ট্রি ম্যারেজের ব্যাপারটা বাড়িতে জানালে বিশাল একটা অশান্তি হবে। তাই আমি চাই না সেটা দিদি। শুধু এটুকুই চাই, তোরা মিউচুয়াল ডিভোর্সটা নিয়ে নে। জানি হাতে সময় কম, এখনও হাতে মাস চারেক সময় আছে। সৈকত সব মিটিয়ে নিতে রাজি। দিদি, তুই ভালো থাক।
সৈকত আর চুপ থাকতে পারে না। দেখো পিয়াল, আমরা সকলকে না জানিয়ে যেটা করেছি সেটা মিটিয়ে নেওয়া খুব দরকার। আমি পিহুকে খুব ভালোবাসি। আমি ওর সাথে ভালো থাকতে চাই। যে মেয়েটা আমার অক্ষমতা জেনেও আমায় ভালোবাসতে পারে তাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। পিয়াল দুম করে উঠে চলে যায়। পিহু আর সৈকত আসে সৈকতের বাড়ি। পিহুকে পেয়ে সৈকতের বাড়িও খুব খুশি। পিহু আসে সৈকতের ঘরে। ঘর ভর্তি নানা রকম ফটোগ্রাফি, প্রচুর প্রাইজ। সৈকত ঘরে ঢুকে দেখে পিহু একদৃষ্টে একটা ছবির দিকে তাকিয়ে আছে। পিহুকে জড়িয়ে ধরে। আই রিয়েলি লাভ ইউ পিহু, প্লিজ আমায় ছেড়ে যাবে না তো কোনো দিন? পিহু জড়িয়ে ধরে সৈকতকে। খুব নিশ্চিন্তভাবে পিহুকে আটকে রাখে নিজের বুকের মধ্যে। দিন কাটে হু হু করে। আজ পিহু পিয়ালের বিয়ে। সারা বাড়ি ব্যস্ত। ওয়েডিং ফটোগ্রাফির দায়িত্ব সৈকতের। নিজের বিয়েও সামলাচ্ছে, আবার ফটো তুলতেও ব্যস্ত। পিয়াল আর তমজিৎ নিজেদের বিয়ে নিয়েই মশগুল। একসাথে দুই মেয়ের কন্যাদান। শ্বশুরবাড়ি যাবার আগে শেফালি দেবী আসেন পিহুর কাছে। তোর মা হতে পেরে খুব গর্ব হচ্ছে রে আজ আমার। কত সহজে সৈকতের সমস্ত কিছুকে আড়াল করে এত বড় কাজটা করলি। সুখে থাকিস। সৈকত সমস্ত কথাই শুনেছে। আজ থেকে পিহুর সমস্ত দায়িত্ব আমার। কনকাঞ্জলি শেষ। পিহু আর পিয়াল আজ থেকে নতুন সংসারে পদার্পণ করলো। বিয়েতে সবাইকে নিমন্ত্রণ করা সম্ভব হলো না। আশীর্বাদ করুন পিহু, সৈকত আর পিয়াল তমজিৎ। এদের সংসার সুখের হোক। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।